Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Radha Madhava Radha Madhava Radhe. Jaya Radha Madhava Radha Madhava Radhe. Jaya Jaya Prabhupada 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 Jaya Jaya Prabhupada. Hare Krishna, সবাইকে স্বাগতম। অনেকদিন পর আবার আপনাদের সাথে মিলিত হতে পেরে আপনাদের সঙ্গে খুব ভালো লাগছে। তো আমরা একটা শ্লোক পাঠ করব, তারপর আমরা আলোচনায় যাব। মনুষ্যানাম সহস্রেষু মনুষ্যানাম সহস্রেষু সিদ্ধ্যতি সিদ্ধয়ে সিদ্ধ্যতি সিদ্ধয়ে তাম বিসিদ্ধানাম চিৎমাম ব্যক্তি তত্ত্বতঃ চিৎমাম ব্যক্তি তত্ত্বতঃ মনুষ্যানাম সহস্রেষু মনুষ্যানাম সহস্রেষু সিদ্ধ্যতি সিদ্ধয়ে সিদ্ধ্যতি সিদ্ধয়ে তাম বিসিদ্ধানাম চিৎমাম ব্যক্তি তত্ত্বতঃ চিৎমাম ব্যক্তি তত্ত্বতঃ। এই শ্লোকে বলা হচ্ছে, হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, আর সেই প্রকার যত্নশীল সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে অর্থাৎ আমার ভগবৎ স্বরূপকে তথ্যটা অবগত। এটা আপনারা সবাই জানেন, অনেক পড়েছেন, ঠিক না? তো শ্রীপাদ শঙ্করাচার্য, আপনার নাম শুনেছেন শঙ্করাচার্য সবাই, উনি একটা শ্লোক বলছেন, খুব গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করবো আপনাদেরকে শ্লোকটা মুখস্থ করার। উনি বলছেন, আমার সাথে বলবেন, দুর্লভ ত্রয়মে গয়িত দুর্লভ ত্রয়মে গয়িত দেব অনুগ্রহ হেতুকম দেব অনুগ্রহ হেতুকম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মনুষ্যত্বম মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশয়ম মহাপুরুষ সংশয়। শঙ্করাচার্য বলছেন যে দুর্লভ মানে দুর্লভ, ত্রয়ম ত্রয়ম মানে তিনটি জিনিস খুব দুর্লভ। অবৈত এই জগতে তিনটি জিনিস খুব দুর্লভ। দুর্লভ ত্রয়ম অবৈত। এবং এই তিনটি জিনিস কিভাবে লাভ হবে? দেব অনুগ্রহ হেতুকম, শুধুমাত্র ভগবানের কৃপা যদি হয় তাহলেই লাভ হবে, অন্য কোনোভাবে এগুলো লাভ হবে না। কেবল ঈশ্বরের কৃপাতে লাভ হবে, ভগবানের কৃপাতে লাভ হবে। তিনটে জিনিস খুব দুর্লভ, যেটা ভগবানের কৃপাতেই শুধু লাভ হবে। তাহলে সেই তিনটে জিনিস কি? মনুষ্যত্বম এক নাম্বার, মনুষ্য দেহ, শুধু মনুষ্য দেহ না, মনুষ্যত্ব। মানুষ অনেকে হয় কিন্তু মনুষ্যত্ব সবার থাকে না। মনুষ্যত্ব, সভ্য মানুষের জীবন, উন্নত চেতনা সম্পন্ন মানুষের জীবন লাভ করা, মনুষ্যত্ব, এটা এক নাম্বার দুর্লভ জিনিস। মুমুক্ষুত্বম মানে মনুষ্য দেহে অনেকেই পায় কিন্তু সবাই এই জগৎ থেকে মুক্তি লাভের চেষ্টা করে না, যেটা কৃষ্ণ শ্লোকে বলছেন, মনুষ্যানাম সহস্রেষু কচ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি সিদ্ধানাম কচ্চিৎ মাম বিদ্যতে। হাজার হাজার মানুষের মধ্যে দুই একজন আছে যারা এই সিদ্ধি লাভ করার, মুক্তি লাভ করার বাসনাকে, এই জগৎ থেকে, এই জগৎটা দুঃখালয়ম এটা বুঝতে পারে, এবং এই জগৎ থেকে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময় মৃত্যুমা চিন্ময় জগতে যাওয়ার বাসনা করে, সেরকম ব্যক্তি খুব দুর্লভ। তো এক নম্বর হচ্ছে মনুষ্যত্ব খুব দুর্লভ। দুই নম্বর হচ্ছে এই জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে যেতে চায়, সেরকম ব্যক্তি আরো দুর্লভ। এটা হচ্ছে দুই নম্বর দুর্লভ। আর তিন নম্বর দুর্লভ হচ্ছে মহাপুরুষ সংশ্রয়ম। মহাপুরুষ সংশ্রয়ম মানে ভগবানের কোন শুদ্ধ ভক্ত, মহাজন, মহাপুরুষ, যেমন ছিল প্রভুপাদ, আমাদের গুরুবর্গ, সেরকম কোন মহাপুরুষের চরণের আশ্রয় গ্রহণ করা আরো বেশি দুর্লভ। তো সেজন্য এই শঙ্করাচার্য বলছেন যে এই তিনটি জিনিস এই জগতে খুব দুর্লভ, যেগুলো একমাত্র একটা ভগবানের কৃপার ফলেই লাভ হয়। ভগবানের কৃপার ফলেই লাভ হয় এই তিনটি জিনিস। একটা কি? এক নম্বর কি? মনুষ্যত্ব। দুই নম্বর কি? মুমুক্ষুত্ব। মুমুক্ষুত্ব মানে কি? হ্যাঁ। আর তিন নম্বর কি? হ্যাঁ, শুদ্ধ ভক্তের, কোন মহাজনের, কোন বৈষ্ণব সঙ্গ লাভ করা এবং তার চরণে থেকে, তার অধীনে থেকে এই ভক্তি জীবন যাপন করা, এটা আরো বেশি দুর্লভ।
সংস্কৃত অর্থ কি এটা লাস্টটা? মহাপুরুষ সংশয়ম, মহাপুরুষের আশ্রয় গ্রহণ করা, এটা আরো বেশি দুর্লভ। তো আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কেন? কারণ এই তিনটে জিনিসই আমরা লাভ করেছি। এক নম্বর তো মনুষ্যত্ব, আমরা সবাই মনুষ্যত্ব পেয়েছি, এবং আমরা শুধু মানুষের দেহ না, মানুষের দেহ সত্ত্বেও আরো উন্নত চেতনা আমাদের রয়েছে, কারণ আমরা আধ্যাত্মিক অনুশীলনের জন্য এসেছি। তো আমাদের জেনারেল মানুষের সাথে একটু পার্থক্য আছে, মনুষ্যত্ব আমাদের লাভ হয়েছে। 2 নম্বর হচ্ছে মুমুক্ষুত্ব, আমাদের বাসনা আছে, আমরা এই জগতে থাকতে চাই না, এই জগৎটা এটা দুঃখালয় মুশাশ্বত, এটা আমরা বুঝতে পারছি, অন্তত জানি, বুঝতে না পারলে অন্তত থিওরিটিক্যালি অন্তত জেনেছি যে এই জগৎটা হচ্ছে দুঃখালয়, এবং আমরা অনুশীলন করছি যেন এই কলুষতা থেকে, এই জগতের দুঃখ থেকে, এই জগতের সমস্ত নোংরা আবর্জনা থেকে আমরা মুক্ত হতে পারি। মুমুক্ষুত্তম, এই মুক্তি লাভের বাসনা আমাদের আছে। মুক্তি মানে ওদের মতো নির্বিশেষ ব্রহ্মে লীন হয়ে না, এটা না মুক্তি না। মুক্তি অন্যতারূপম স্বরূপেণ ব্যবস্থা, মুক্তি মানে হচ্ছে নিজের স্বরূপ, জীবের স্বরূপ হয় কৃষ্ণের, এইটা হচ্ছে মুক্তি। আর 3 নম্বর হচ্ছে মহাপুরুষ সংশ্রয়ম, মহাপুরুষদের সংশ্রয়ে আমরা এসেছি, শিল প্রভুপাদের সংশ্রয়ে আমরা এসেছি, আমরা ইসকন অর্গানাইজেশন পেয়েছি, আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র, যেটা সমগ্র বেদ পরেও অবগত হওয়া কঠিন, বেদেশু দুর্লভম অদুর্লভম আত্মভক্ত, বেদ পরেও কৃষ্ণকে জানা অনেক কঠিন। সেই কৃষ্ণকে আমরা জেনেছি, কৃষ্ণ ইজ দ্য সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড, কৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, ওনার নাম আমরা পেয়েছি। আমরা সেই যুগে এসেছি যখন মহাপ্রভু স্বয়ং অবতীর্ণ হয়েছে, কৃষ্ণ স্বয়ং অবতীর্ণ হয়েছে। এরকম সুযোগ উদ্যোগ পর্যন্ত পাইনি, সেরকম সুযোগ আমরা পেয়েছি, তাহলে অত্যন্ত ভাগ্যবান। এটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা যে বয়সে আছি, এটা আমাদের জন্য একটা বিশাল একটা সুযোগ, এবং এই সুযোগের সদ্ব্যবহার আমাদের করা উচিত। তা আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে 10 পয়েন্ট ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েশন অফ বয়েস ইনমেড প্রগ্রেস। আমাদের বয়সে আমরা অনেক একসাথে আছি, অনেক বক্তদের সাথে। তা আমাদের যে উন্নতি হচ্ছে, আমরা বয়সে থেকে আমাদের যে উন্নতি হচ্ছে, কিভাবে আমি বুঝবো যে উন্নতি হচ্ছে? কি 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 পয়েন্টগুলো, কি কি শর্তগুলো যদি পূরণ হয়, তাহলে আমরা বুঝতে পারবো যে উন্নতি হচ্ছে। হেডিংটা 10 পয়েন্ট ক্রাইটেরিয়া, মানে 10টা ক্রাইটেরিয়া ফর ইভ্যালুয়েশন, মূল্যায়নের জন্য, অফ বয়েস ইনমেড প্রগ্রেস, বয়সের যে সদস্যরা আছে তাদের প্রগতি হচ্ছে কিনা সেটা মূল্যায়ন করার জন্য 10টি ক্রাইটেরিয়া বা পূর্বশর্ত কি, সেই 10টি ক্রাইটেরিয়া নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনার জন্য 50 থেকে 1 ঘন্টা লাগবে। তো তো 10টি পূর্বশর্ত। 1 নাম্বার হচ্ছে এসকিউ। এসকিউ মানে হচ্ছে স্পিরিচুয়াল পোটেন্ট। এসকিউ, আপনারা এই 4টা কিউ সম্পর্কে শুনেছেন, পি কিউ, আই কিউ, ই কিউ। হ্যাঁ, এসকিউ, হ্যাঁ, আমাদের এনার্জি বইতে আছে। তারপর এই রিসেন্টলি যেটা বেরোলো আর্থিক সংকটে কিভাবে সুখে দেখা যায়, ওখানে এসকিউ সম্পর্কে আছে। তো আমি রিকোয়েস্ট করবো আমাদের বইগুলো আপনারা একটু পড়বেন, অনেক কিছু আছে যেটা আমরা জানি না। আমরা ইসকন ইউথ ফোরামের সাথে আছি, কিন্তু এখানে আসলে কি শিক্ষা দিচ্ছে, এখানে কি বলতে চায় আমরা কিছু জানি না। সেজন্য আমাদেরকে কি করতে হবে, অন্তত আমাদের জানতে হবে পিকিউ মানে কি। পিকিউ মানে ফিজিক্যাল পোটেন্ট। ফিজিক্যাল মানে আমাদের দৈহিক কিছু প্রয়োজন আছে, যেমন খাবার, ঘুম, তারপর একটু রিফ্রেশমেন্ট, এগুলো হচ্ছে দৈহিক প্রয়োজন, পিকিউ। আর আইকিউ মানে হচ্ছে বুদ্ধিবৃত্তিক কিছু প্রয়োজন আছে, সেটার জন্য আমরা জ্ঞান অর্জন করার জন্য আমরা গ্রন্থ অধ্যয়ন করি, আমরা শিক্ষা প্রতিষ্ঠানে যাই, বিভিন্ন শিক্ষকের কাছ থেকে আমরা শুনি, এটা আইকিউ। ইকিউ মানে হচ্ছে ইমোশনাল পোটেন্ট। ইমোশনাল মানে আমাদের মন ভালো হয়, খারাপ হয়, বিভিন্ন রকম আবেগ আমাদের মধ্যে কাজ করে। একটা সোশ্যাল একটা রিলেশনশিপ, সামাজিক সম্পর্ক আমাদের প্রয়োজন হয়, বন্ধু প্রয়োজন হয়, গাইড প্রয়োজন হয়, এটা হচ্ছে ইকিউ। এখানে কিন্তু এগুলো বলেনি, বয়েস ইনমেড প্রগ্রেসের জন্য এগুলো বলেনি। কি বলেছে? এই 3টে বলেনি, বলছে কি, প্রথমে বলছে এসকিউ। এসকিউ মানে স্পিরিচুয়াল পোটেন্ট। স্পিরিচুয়াল পোটেন্ট মানে এখানে কয়েকটা পয়েন্ট লেখা আছে। ये
বয়সের সদস্যরা যারা বয়সে উঠেছে তারা কৃষ্ণ ভাবনামৃত দর্শন উপলব্ধি করতে পারছে কিনা। আমরা যে টপিকটা আলোচনা করছি, আমাদের টপিকের নাম হচ্ছে আমাদের বয়সের যে সারা সদস্য আছে তাদের যে উন্নতি হচ্ছে সেটা কিভাবে আমরা বুঝবো। এটা বোঝার জন্য 10টা ক্রাইটেরিয়া আছে, 10টা পূর্ব শর্ত আছে। এই ক্রাইটেরিয়া গুলো যদি ফুলফিল হয় তাহলে বোঝা যাবে যে বয়সের সদস্যরা উন্নত হচ্ছে। 1 নাম্বার যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে এসকিউ। এসকিউ মানে স্পিরিচুয়াল কোড। যারা আমরা বয়সে উঠেছি, আমরা আধ্যাত্মিক আমাদের যে ফিলোসফি সেটা আমরা বুঝতে পারছি কিনা, এটা আমরা ভালোভাবে জানি কিনা। যেমন মহাপ্রভু বলছেন যে আমাদের সিদ্ধান্ত জানিতে চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানুষ। যে আমরা কৃষ্ণ ভাবনামৃত দর্শনে এসেছি, কিন্তু মাঝে মাঝে আমাদের মধ্যে একটু একটু ফিল হয়, মনে হয় এখানে সবকিছু পাচ্ছি না, অন্য কোনো কানে গেলে আর একটু ভালো হতো। জাগতিক কিছু যদি পেতাম, বড় একটা চাকরি পেতাম, অনেক টাকা পেতাম, সাদা সামলার মেয়ে পেতাম, আমেরিকা যেতে পারতাম, এরকম বাসনা আমাদের মধ্যে জাগে। কেন জাগে? কারণ আমরা কৃষ্ণকে নিয়ে যথার্থভাবে কৃষ্ণকে আমরা জানি না। কৃষ্ণকে জানলে এই জগতে সব জানা হয়ে যায়, কৃষ্ণ বলছেন সেটা, যস্মিন বিজ্ঞাতের সর্বমেদম বিজ্ঞাতম ভবতি। কৃষ্ণকে যদি আমরা জানি, কৃষ্ণকে যদি আমরা লাভ করতে পারি, সব লাভ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি না, কারণ আমাদের ফিলোসফিক্যালি সিদ্ধান্তের মধ্যে গলত আছে আমাদের। সেজন্য বয়সের যারা সদস্য তাদেরকে প্রথমে সিদ্ধান্ত পাক্কা হতে হবে যে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়। এই যে বিশ্বাস, এই যে ডিপ ফেইথ হৃদয়ে, সেটা আনতে হবে না। আধ্যাত্মিক ভাবে আমাদের যে কৃষ্ণ ভাবনামৃত দর্শন, শিল প্রভুপাদ যে ফিলোসফি দিয়েছেন, এটা আমরা কতটুকু আমরা অনুভব করছি, কতটুকু আমরা বুঝতে পারছি, সেটা বলতে গিয়ে আমরা বলছি কি যে শাস্ত্র বলছে কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্ম কৃত হয়, কৃষ্ণকে জানলে সব জানা হয়ে যায়। কিন্তু তারপরও অনেক সময় আমাদের বিভিন্ন রকম অন্য অভিলাষ, জড় বাসনা এরকম অনেক জাগে আমাদের। যখন আমাদের জীবনে পরীক্ষা আসবে, কৃষ্ণ ভাবনামৃত আসলে, কৃষ্ণ ভাবনামৃত মানে মায়ের সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল, প্রভুপাদ বলছে। মায়ের সাথে যুদ্ধ ঘোষণা আমরা করে দিয়েছি, মায়া তার বসে থাকবে না, কিছু পরীক্ষা করবে আমাদেরকে। পরীক্ষা যখন আসবে, কঠিন পরিস্থিতি যখন আসবে, তখন আমরা কি কৃষ্ণকে ধরে রাখছি নাকি আবার কৃষ্ণকে বাদ দিয়ে অন্য কিছু ধরছি, এইটার উপর ডিপেন্ড করবে যে আমরা কতটুকু বুঝতে পারছি ফিলোসফি। সেজন্য যারা আমাদের বয়সে আছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে শিল প্রভুপাদের বইগুলো তারা যেন সবাই প্রতিদিন আধা ঘন্টা অন্তত পড়বেন, যেন ফিলোসফি একদম ক্লিয়ার পাক্কা থাকে। তারা যেন কোর্সগুলো করে একটার পর, ইউএস, পিটি, সেলফ ম্যানেজার, একটার পর একটা কোর্স যেন তারা শেষ করে, এবং ক্যাম্পগুলো যেন তারা অ্যাটেন্ড করে রেগুলার। যে ক্যাম্পগুলো হচ্ছে সিস্টেমেটিক্যালি সংকল্প, স্ফূর্তি, উৎকর্ষ, নিষ্ঠা, আশ্রয়, শরণাগতি, এগুলো হচ্ছে কেন ফিলোসফিটাকে স্ট্রং করার জন্য। ছিল রাধেশ্যাম প্রভু ওই ক্যাম্পগুলো ডিজাইন করেছেন এমন ভাবে, এখানে একটা আছে অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ আর একটা ডিটাচমেন্ট টু মায়া। পুরো ক্যাম্পটা ডিজাইন করা হয়েছে ওরকম, অ্যাটাচমেন্ট টু কৃষ্ণ। কিছু 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 টপিক আছে কৃষ্ণের প্রতি আসক্তি হবে, যেমন উৎকর্ষ ক্যাম্প। কারা কারা করেছেন উৎকর্ষ ক্যাম্প? কারা কারা করেননি? সবাই বিয়ে উঠে গেছেন, উৎকর্ষ ক্যাম্প করেন। উৎকর্ষ ক্যাম্প করে না? সংকল্প ক্যাম্প হয়েছে সবার? হয়নি কারো? আছে সংকল্প ক্যাম্প? খুব কঠিন পরিস্থিতি বোঝা যাচ্ছে। সবাইকে করতে হবে, টিচার হোক আর যা হবে হোক। দেখবেন সংকল্প ক্যাম্পে কিছু টপিক আছে মানে কৃষ্ণের প্রতি আসক্ত হবে, যেমন কি ভয় থেকে প্রেম, লাস্টে প্রেম নিয়ে এমন ভাবে বলা হবে না আসলে তো কৃষ্ণ তো খুব সুন্দর। আর কিছু কিছু টপিক আছে একটু মানে ডিটাচমেন্ট টু মায়া, মায়ার প্রতি ডিটাচমেন্ট হবে, যেমন ক্যান ফেথ বি রিজনেবল, আমরা যে কৃষ্ণকে বিশ্বাস করবো এটা কি যৌক্তিক, এটা কি ভাব, একটা আবেগ দিয়ে শুধু বিশ্বাস করছি নাকি এটা সাইন্টিফিক। যে এগুলো হচ্ছে যে কিছু 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 টপিক রেখেছে জগৎ জগতের প্রতি, মায়ার প্রতি অনাসক্ত হবে, আর কিছু কিছু টপিক কৃষ্ণের প্রতি আসক্তি হবে, ওভাবে ডিজাইন করছে। সেজন্য ওই ক্যাম্পগুলো, কোর্সগুলো অ্যাটেন্ড করা ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা লিখেছে প্র্যাকটিস সিনসিয়ারলি। আমরা এটা 2 নম্বর না, এটা 1 নম্বর পয়েন্টের মধ্যেই।
যে এসকিউ প্র্যাকটিস সিনসিয়ারলি মানে কি? আমাদের বয়সের নিয়ম আছে, ঘুম থেকে কয়টায় উঠতে হবে? এখানে চারটে। এখানে চারটে, ওখানে সাড়ে চারটে। আমরা উঠবো জাস্ট টাইম, স্নান করব, তিলক করব, তারপর মঙ্গল আরতি করবো, জব করব, ক্লাস শুনবো। সিনসিয়ারলি কারা কারা সব আমার ফিল আপ করে না? করে না? কারা কারা করেন না হাত তুলে দেখান। আপনি করুন বা না করুন, আপনি করতে পারেন। অনেক সময় আমাদের প্রবলেম হচ্ছে আমি তো করতে পারছি না, পড়ি নাই, শুনি নাই, আর লিখলে সব জিরো বসবে, তার থেকে না লেখাই ভালো, এরকম আমাদের মনে অনুভূতি হয়। হ্যাঁ, যা করেছেন তা লিখুন, হ্যাঁ ওটাই দেখান, তখন আপনার কাউন্সিলর আপনাকে বলবে কি করতে হবে। তারপর হচ্ছে অনেস্টলি শেয়ারস উইথ আদার্স। অনেক সময় আমাদের মনে অনেক রকম দুঃখ থাকে, কষ্ট থাকে, বয়সে থেকে অনেকের মনে, অনেকে অনেক সময় কাউন্সিলরকে বলে না, কাউন্সিলর আসলে তবু খুব ভালো, সব কেমন চলছে, সব ভালো, কোনো অসুবিধা নেই। কিন্তু কাউন্সিলর যখন চলে যাবে, কেয়ারটেকার যখন চলে যাবে, জানিস আমার যেভাবে বলছিল, আমরা একজনকে আরেকজনের বিরুদ্ধে লাগাই, বয়সে এই সমস্যা, এই সমস্যা, পড়ালেখা করতে পারছি না, খাওয়ার ঠিক নেই, ঘুমাতে পারছি না, চাকরিতে দেরিয়ে যাচ্ছে, কলেজে যেতে পারছি না, কথা লেট, এর বিভিন্ন রকম সমস্যা। ও ফেসবুক ইউজ করে, আমি ইউজ করবো, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করি, মনের কষ্টগুলো আরেকজনকে বলি, যা করছে আপনার, যা সমস্যা হচ্ছে, বয়সের সমস্যা, আপনার ব্যক্তিগত সমস্যা, বা কোনো সামাজিক সমস্যা, আধ্যাত্মিক সমস্যা, সব কাকে বলবে? উনি ডাক্তার, যেমন একটা হসপিটালে যেমন ডাক্তার আছে, চেক আপ করে যায় না কিছুদিন পর পর, উনি 3 দিন আসতেছে সপ্তাহে, তা আপনি উনি কেন আসতেছে? চিকিৎসা করার জন্য। আমরা সবাই রোগী, হসপিটাল তো হসপিটাল, সমস্যা থাকবে, সেটার জন্যই ডাক্তার আসে। সেজন্য ওনাকে বলুন, আপনি ডাক্তারকে যদি সমস্যার কথা না বলেন, ট্রিটমেন্ট দিতে পারবে? কি ট্রিটমেন্ট দেবে? আপনার সমস্যা যদি না বলে, কি সমস্যা আছে, কি কোথায় ব্যথা পাচ্ছেন, কোথায় কষ্ট পাচ্ছেন, কি অসুবিধা, এটা যদি না বলেন, ডাক্তার আপনাকে কি ট্রিটমেন্ট দেবে? বলুন, ওনাকে বলুন। সেজন্য এসকিউ মানে হচ্ছে 3টে জিনিস। একটা হচ্ছে ফিলোসফি, খুব ভালোভাবে বুঝবে। 2 নম্বর হচ্ছে প্র্যাকটিস সিনসিয়ারলি, প্র্যাকটিস সিনসিয়ারলি, পাওয়ামিত যে অনুশীলন, যারা যারা 16 মালা জপ করছেন বা 8 মালা জপ করছেন, যে যত রাউন্ড জপ করছেন, সিনসিয়ারলি জপ করবেন এবং প্রতিদিন মঙ্গল আরতি অ্যাটেন্ড করবেন এবং প্রসাদ ছাড়া বাইরের কিছু খাবেন না, সিনসিয়ারলি। এবং যা কিছু ফিল হবে, ভালো হোক মন্দ হোক, শেয়ার করবেন কাউন্সিলরের সাথে, কেয়ারটেকারের সাথে। 1 নম্বর এসকিউ। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে হেলথ, স্বাস্থ্য। স্বাস্থ্যই সকল। ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে আমাদের আধ্যাত্মিক জীবনে যে একটা পিরামিড আছে, পিরামিড, আধ্যাত্মিক জীবনে আমাদের উন্নতির পিরামিড আছে। এই পিরামিডের নিচে একদম 1 নম্বরে হচ্ছে হেলথ, সেকেন্ড হচ্ছে সাধনা, আর থার্ড হচ্ছে কি সেবা। যদি আমাদের হেলথ ঠিক না থাকে, আমরা জব করতে বসলেও আমাদের ভালো লাগবে না। ধরুন রাস্তাতে, মানে রাস্তাতে কনস্ট্রাকশন কাজ চলে না, কনস্ট্রাকশন কাজ চলছে, একটা বড় একটা গর্ত করেছে, ঠিক আছে? তা একটা লোক সে ওই গর্তটা খেয়াল না করে ওটার ভিতরে পড়ে গেছে, গর্তের ভিতরে ডুবে গেছে। সে যদি বলে, কেন আমি তো ভক্ত, কৃষ্ণ ডিভোটি, অসুবিধা নেই, আমি গর্তে পড়েছি তো কি হয়েছে, আমি বসুল তো হরে কৃষ্ণ জপ করবো, হরে কৃষ্ণ। তাহলে কি হতে পারে? ও কি ভালো করে জপ করতে পারবে? বা জপ করলেও ওর যে একটা বিষয় হচ্ছে অনুকূল পরিবেশ, আর একটা হচ্ছে প্রতিকূল পরিবেশ। যেমন গজেন্দ্রের জন্য অনুকূল জায়গা কোনটা? হাতির জন্য স্থল। কিন্তু সে ঢুকে গেছে কোথায়? জলের ভিতরে। তো জলের ভিতরে ঢুকে গেছে, আর ওখানে কুমির ওকে কামড়ে ধরেছে। কুমিরের জন্য অনুকূল পরিবেশ কোনটা? জল। কুমিরের জন্য অনুকূল, কিন্তু গজেন্দ্রের জন্য প্রতিকূল। গজেন্দ্র যখন প্রতিকূল পরিবেশে গিয়ে চেষ্টা করছে নিজেকে রক্ষা করার জন্য এবং
বাঁচানোর জন্য, কিন্তু সে কি পারছে কুমিরের সাথে? পারছে না, কারণ কুমিরের জন্য অনুকূল পরিবেশে সে অনেক শক্তিশালী, আর গজেন্দ্র যেহেতু প্রতিকূল পরিবেশে গেছে তার জন্য অনেক কঠিন। আমাদের জীবনেও যদি আমরা প্রতিকূল পরিবেশের মধ্যে থাকি তাহলে এটা আমাদের কঠিন, কৃষ্ণ ভক্তি অনেক কঠিন। সাপোজ আমরা বেসে কেন উঠলাম? কারণ আমরা জাগতিক ভাবে যেখানে ম্যাচে ছিলাম বা কোনো ফ্যামিলিতে ছিলাম, যেখানে ছিলাম ওখানে একা ছিলাম আমরা। ওখানে এই যে প্রসাদ, এখন আমাদের প্রসাদের জন্য অনেক টেনশন নেই। আপনি যদি একটা জিনিস শুধু চিন্তা করেন যে আমি বেসের বাইরে একদিন একবেলা খাবো, কত টেনশন আপনাকে করতে হবে। আপনি যদি বেসে কোনো মেসে থাকেন বা ব্যাচেলর বাসায় থাকেন বা আপনার ফ্যামিলিতে থাকেন, আপনাকে একবেলা খাওয়ার জন্য কি করতে হবে? কঠোর পরিশ্রম করতে হবে, টাকা কামাতে হবে, আবার বাজার করতে হবে, সবজি কাটতে হবে, রান্না করতে হবে, বুক লাগাতে হবে, পাত্র মার্জন করতে হবে। ডিপার্টমেন্ট অফ অল, মানে হেড অফ দ্য অল ডিপার্টমেন্টস। আর এখানে কি, এখানে এত সময় নেই, আধা ঘন্টা একটু করলেই হলো। তার মানে দেখুন, কারণ এটা অনুকূল, এটা আপনার জন্য অনুকূল। 10 মিনিট করলাম নাকি? হ্যাঁ, তাহলে দেখুন এই অনুকূল পরিবেশে আমরা আছি। তো এই অনুকূল পরিবেশে করাটা অনেক সহজ। সেজন্য বলা হচ্ছে যে আমাদের হেলথটা ঠিক রাখতে হবে। হেলথ যদি ঠিক না থাকে তাহলে আপনি কৃষ্ণ ভক্তি করতে শক্তি পাবেন না। সেজন্য ভক্তিবিনোদ ঠাকুর প্রথমে রেখেছেন হেলথ, প্রথমে স্বাস্থ্য। সেজন্য গীতার এই যে শ্লোক, যুক্ত আহার যুক্ত চেষ্টস্য যুক্ত স্বপ্নাববোধস্য যোগ ভবতি, যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন, বেশিও খাবেন না, কম খাবেন। বেশি খেলেও রোগ হবে, কম খেলেও রোগ হবে। এজন্য যতটুকু দরকার ততটুকু খাবেন। কেউ ভীমের মতো, অনেক ভীমের মতো ব্যক্তিরা আছে অনেক, তারা ভীমের মতো খাবে, আর যারা অর্জুনের মতো তারা অর্জুনের মতো খাবে। যতটুকু যার যতটুকু দরকার ততটুকু খাবে। কিন্তু কেউ যদি আবার আসলে ভীম না কিন্তু ভীম হয়ে যায়, ভীমের মতো হতে চায়, তাহলে বিপদ হয়ে যাবে। ঠিক আছে, যার যতটুকু, আমি বলছি না যে কতটুকু এই পরিমাণ খাবেন, এটা বলছি না। আপনার কতটুকু প্রয়োজন আপনি এটা নিজেই ঠিক করবেন। লোভে পড়ে জিহ্বার লালসায় যে ত্রুটি দেয়, পরায়ণ কৃষ্ণ নাহি। ওইটা তো প্রসাদ। প্রসাদ না। প্রসাদ হোক, আপনি বেশি খেয়ে দেখেন, তারপর না বুঝবেন গন্ডগোল হলে, তারপর না বুঝবেন। হ্যাঁ, প্রসাদ ঠিক আছে। প্রভুপাদ উপদেশামৃত গ্রন্থের তাৎপর্য লিখছেন যে জিহ্বার রসনা তৃপ্তির জন্য সুস্বাদু রান্না করে, যদিও প্রসাদ, সুস্বাদু প্রসাদ রান্না করে খাওয়া, এটাও হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। অথবা সুস্বাদু খাওয়ার জন্য কোনো বৈষ্ণব সেবাতে গিয়ে এখানে অনেক আইটেম হবে, ওটাও হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি। স্পষ্ট লিখে দিয়েছে এগুলো। সেজন্য হেলথ ঠিক থাকবে। কয়েকটা জিনিস যদি আমরা মেনটেন করি তাহলে হেলথ ঠিক থাকবে। এক নাম্বার হচ্ছে যে খাবার খুব রেগুলেটেড। রেগুলেটেড মানে যতটুকু দরকার ততটুকু আপনি খাবেন, বেশিও খাবেন না, কমও খাবেন। আর আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যারা রান্না করবে বা পার্সেস ম্যানেজার, তাদেরকে একটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি আইটেমে যেন একটু ভ্যারাইটি থাকে, যেন অনেকগুলো পুষ্টি তারা যেন পায়। এমন না যে প্রতিদিন শুধু আলু আর পেঁপে, আলু আর পেঁপে, আলু আর পেঁপে, সেরকম যেন না হয়। আর রাতের বেলা যদি একটু দুধ থাকে, কারণ দুধের মধ্যে সব ভিটামিনস এন্ড মিনারেলস গুলো আছে, রাতের বেলা যেন একটু কিছু কিছু অল্প অল্প দুধ খাবে, তাহলে ওটা আপনাদের অনেক যে স্বাস্থ্যের জন্য যেগুলো দরকার সেগুলো শুধু দুধ থেকে আপনারা পাবেন। আমি দেখলাম রাতে দুধ হয়, খুব ভালো। আর যে সিজনাল যে সবজিগুলো, শাকগুলো হয়, কারণ এরকম বলা হচ্ছে যে যে সিজনে, যে দেশে, যে এলাকায় যে সিজনে যে শাকসবজি, যে ফলমূল হয়, ওগুলো যদি কেউ খায় তাহলে ওই সিজনে রোগ ব্যাধি আর হবে না। আর এটা হচ্ছে খাবার গেল। আর একটা হচ্ছে স্বাস্থ্যের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘুম। এখন ঘুমের ক্ষেত্রে ঘুম, এটাও যুক্ত আহার বিহার, এটাও হচ্ছে যতটুকু দরকার। যারা ছোট শিশু তাদের জন্য 8-9 ঘন্টা ঘুম দরকার, যারা একটু বড় হয়েছে ওদের 6 ঘন্টা হলে যথেষ্ট। প্রভুপাদ বলছেন যে কৃষ্ণ ভবনমিত সঙ্গের যারা সদস্য তাদের জন্য 6 ঘন্টা, এটা ডাক্তাররাও বলছে। এমন প্রভুপাদ বলছে যে ঠিক আছে, কোনো কোনো ক্ষেত্রে, কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে একটু বেশি দরকার হয় যে 7 ঘন্টা সর্বোচ্চ। এর থেকে যদি বেশি হয় তার মানে বুঝতে হবে সে কম গুণে আচ্ছন্ন।
প্রপার লিখছেন তারপরে কেউ যদি 7 ঘন্টার থেকে বেশি ঘুমায় বুঝতে হবে সে তামগুণে। আর আরেকটা স্বাস্থ্যের জন্য আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে দিবানিদ্রা। কেউ যদি দিবানিদ্রা 0.5 ঘন্টার বেশি দিবানিদ্রা বা দিনের বেলা ঘুমায় প্রচুর ক্ষতি হয়। সাইন্টিফিক ভাবেও প্রমাণিত, ধর্মের দিক থেকেও এটা প্রমাণিত। বলা হচ্ছে কেউ যদি দিনের বেলা ঘুম যায় তাহলে তার আয়ু ক্ষয় হয়ে যায়, তার যে নির্দিষ্ট লাইফ ডিউরেশন আয়ু ক্ষয় হয়ে যায়, তার মেমোরি, তার স্মৃতি কমে যায়, স্মৃতি লোপ পেয়ে যায়। আপনি দেখবেন দিনের বেলা যখন আপনি অনেকক্ষণ ঘুমিয়ে উঠবেন তখন আমার মাথা আর কাজ করবে না, মাথা ডাল হয়ে যাবে। অনেক কিছু আপনি মনে মুখস্থ করতে চাইলেও ওগুলো মনে থাকবে না। দিনের বেলা ঘুম খুব ক্ষতিকর। আর বলা হচ্ছে যে কেউ যদি দিনের বেলা ঘুমায় রাতের বেলাও ঘুম আসবে না, রাতের বেলা অনেক দেরি হবে ঘুম আসতে। আর যদি ঘুম আসেও ঘুম তত গভীর হবে না। সকালবেলা ওটার দিকে মানে যখন উঠার টাইম হবে এর আগে বিভিন্ন রকম স্বপ্ন দেখবে, ওকে তাকে জড়িয়ে যাচ্ছে, বিভিন্ন রকম স্বপ্ন দেখবে। সেজন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে দিনের বেলা যেন আমরা 0.5 ঘন্টার বেশি না ঘুমাই। অনেকে বলবো প্রভু আমরা তো রাতে দেরি করে ঘুমাই, এখন কি করবো? ঠিক আছে, আপনি দিনের বেলা যদি ঘুমাতে খুব টায়ার্ড লাগে ঘুমান, 0.5 ঘন্টা ঘুমান, এর থেকে বেশি না। আর রাতেরটা পুরো রাতটা হচ্ছে ঘুমের জন্য, যা ঘুম দরকার 6 ঘন্টা 7 ঘন্টা রাতে ঘুমান। যদি আপনি স্বাস্থ্য ঠিক রাখতেছেন, আর যদি এটা না মানেন, যদি বলেন যে না প্রভু আমি আমার ইচ্ছে মতো ঘুমাবো, ইচ্ছে মতো উঠবো, ও না ঘুমিয়ে যদি আপনি যদি শুয়ে থাকে তবে না ঘুমায় তাহলে তো না কেন শুয়ে থাকবেন? সময় নষ্ট হচ্ছে না? আমি শুয়ে যাবো না, বই শুয়ে শুয়ে বই পড়া যায়? এটা শুয়ে শুয়ে বই পড়া এটা হচ্ছে যে কি মানে আমি ঘুমাতে চাই তো ঘুমটা যেন আসে একটু। এটা তো কলিযুগে মায়া দেবী একটা আশীর্বাদ দিয়ে রেখেছেন, যারা মানে ধর্মীয় বই টই নিয়ে বসবে ওদেরকে এমনিতে ঘুম চলে আসবে, ঘুমের ওষুধ আর খেতে হবে। ও 0.5 ঘন্টা তো ঘুম আসতে চলে যাচ্ছে। এখন আমরা অনেক যুক্তি দেখাতে পারি, মানে বেশি ঘুমানোর জন্য আমরা অনেক কারণ দেখাতে পারি, কিন্তু আসলে আমাদেরকে বুঝতে হবে যে এটা আমাদের জন্য ক্ষতিকর, এটা বাস্তব। এবার আপনি বুঝুন আপনার জন্য ক্ষতিকর, কারণ আপনি এখন যদি করেন ঠিক আছে আপনি সাময়িকভাবে কিছু তৃপ্তি পাবেন, সেটা হচ্ছে প্রেয়, নট শ্রেয়। হ্যাঁ, এটা তো প্রেয়, সাময়িকভাবে তৃপ্তি পাবেন। অসুর মানে কি? অসুর মানে অস যোগ র, অস মানে ইমিডিয়েটলি, আর র মানে রমণ করা। যে ইমিডিয়েটলি সুখ চায় সে হচ্ছে অসুর। এখন আমরা আমাদের প্রবলেমটা হচ্ছে আমরা কৃষ্ণ পৌর্ণমীতে এসেছি, আমরা ময়ূরের পালক একটা যোগ হচ্ছে, আর সেই সাথে কাকের পালকও অনেকগুলো আছে। মাঝে মাঝে কাকের পালকগুলো আমাদেরকে ডিস্টার্ব করে। আমাদের মধ্যে প্রহ্লাদের মানসিকতাও আছে, আবার হিরণ্যকশিপুর মানসিকতাও আছে। তো মাঝে মাঝে প্রহ্লাদের মানসিকতা জাগে, আমরা খুব ভক্ত হয়ে যাই, এমন ভজন সাধন শুরু করি একেবারে 64 মালা, 11 নির্জলা। আবার মাঝে মাঝে এত এত মানে হিরণ্যকশিপুর মেন্টালিটি কাজ করে, দূর মেরে মন মে কাম তন মে কাম রোম রোম মে কাম ওরে, আমার মনেও কাম দেহেও কাম প্রতিটি লোমকূপে কাম, কাম সুমির মে ধ্যান লাগালে ছোর রাম কা নাম ওরে। আর কামের প্রভাব যখন আসে তখন আমরা বলি দূর এই রামের নাম আর লাগবে না, দূর। তো সেজন্য আমাদের কি করতে হবে, আগে কাকের পালক গুলো ছেড়ে ছেড়ে তুলে তুলে ফেলে দিতে হবে, আর হংসের পালক যোগ করতে হবে। এটা আপনাকে সৎ হতে হবে। আমরা যদি নিজেরা চেঞ্জ না হয়, নিজেরা নিজেকে না পাল্টায়, এই জগতে কারো শব্দ নেই নিজে আপনাকে পাল্টায়, সম্ভব না। যতই ক্লাস দেন, যত কিছু করে, আপনি নিজে যদি চেঞ্জ হতে না চান, যদি কেউ জেগে জেগে ঘুমিয়ে থাকে তাকে কেউ জাগাতে পারে। যে রিয়েলি ঘুমিয়ে আছে ওকে একটু ধরলে ও জেগে যায়, কিন্তু যে জেগে জেগে ঘুমিয়ে আছে মানে ও আসলে ঘুম আসেনি, ও জেগেই আছে কিন্তু চোখটা বন্ধ করে আছে। ওকে যতই আপনি ডাকেন কোনোভাবেই ওর ঘুম ভাঙবে। তো যারা একটু ফিজিক্যাল প্রবলেম আছে, ব্যায়াম করতে চান, হ্যাঁ ইয়েস ব্যায়াম করতে পারেন, যোগ ব্যায়াম। এমন না যে জিমে গিয়ে একদম সেরকম ব্যায়াম না, যোগ ব্যায়াম করতে পারেন, অনেক আসন আছে, 0.5 ঘন্টা, এর থেকে বেশি না। এই হচ্ছে স্বাস্থ্য। 3 নম্বর ক্রাইটেরিয়া
ক্যারেক্টার, চরিত্র। তো চরিত্র মানে এখানে কয়েকটা পয়েন্ট লিখেছেন। সেটা হচ্ছে যে আমাদের অনেক বদ অভ্যাস ছিল আগে, ইসকনে আসার আগে বা এই সোসাইটিতে আসার আগে আমাদের অনেকগুলো ব্যাড হ্যাবিট ছিল। যেমন কয়েকটা ব্যাড হ্যাবিট, আমাদের অনেকের গার্লফ্রেন্ড ছিল, সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার। এখন গার্লফ্রেন্ড ছিল, এখানে আসার পর আমরা বাইরে দেখাচ্ছি আমরা সবাই সাধু, কিন্তু আমরা ডুবে ডুবে জল খাচ্ছি ভিতরে ভিতরে। সিঙ্কিং ড্রিঙ্কিং ওয়াটার মানে ডুবে ডুবে জল খাওয়া, বুঝা গেল? তো আমরা বাইরে দেখাচ্ছি না আমরা সব ভক্ত, আমরা সাধু, আমরা ভালো, কিন্তু আবার বাইরে গেলে মানে তাই যে আমাদের ব্যাড হ্যাবিট গুলো, অনেকে আমরা সিনেমা দেখতে যেতাম বিভিন্ন জায়গাতে, সিনেমা হলে বা অনেক সিনেমা হলে না যাইলে এখন তো এই একটা বড় কি বলে মোবাইল ডাউনলোড করে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখতাম। সেই যে ব্যাড হ্যাবিট ছিল আমাদের, সেই ব্যাড হ্যাবিট গুলো চলে যাচ্ছে কিনা, এটার দ্বারা বোঝা যাবে আমরা উন্নত করছি কিনা। অনেকে সিগারেট খাওয়ার অভ্যাস ছিল, এখন আমরা কিরকম সিগারেট খাওয়ার ইচ্ছে হয় বা লুকিয়ে খাই, নাকি সিগারেট খাওয়া বাদ যাচ্ছে। অনেকের পেপসি, কোকা-কোলা, অনেকে এরকম অভ্যাস ছিল, এখন সেগুলো কি খাচ্ছি লুকিয়ে নাকি বাদ দিচ্ছি। অনেক সময় আমাদেরকে চেক করার জন্য আশেপাশে কেউ থাকবে না, কোনো সাধু থাকবে না, কেউ দেখবে না, আমাদের মন আমাদেরকে বলবে অসুবিধা কি, খেয়ে নে, কোনো অসুবিধা নেই, করে নেন, কেউ দেখছে না তো, অসুবিধা নেই। এখানে সাধারণ মানুষ, কেউ বুঝবে না। কিন্তু তখন আমরা সৎ আছি কিনা, প্রভুপাদের প্রতি, গুরুদেবের প্রতি, এটার দ্বারা বোঝা যাবে কতটুকু উন্নত হয়েছে। অনেক সময় আমাদেরকে বলবে, এরকম ঘটনা আছে, ফ্যাক্ট, ইসকন ভক্ত গেছে ডোনারের কাছে টাকা কালেকশন করে। ডোনার হচ্ছে জাগতিক। তো চা দিয়েছে, চা, প্রভু একটু চা খান, যে আপনি যদি এই চাটা খান তাহলে আমি আপনাকে 1 কোটি টাকা দেব, আর যদি চাটা না খান 1 টাকাও দেব না। এখন আপনি কি করবেন? বুঝা গেল? কঠিন পরিস্থিতি, জটিল কেস। যদি আপনি চা খান তাহলে 1 কোটি টাকা পাবেন কালেকশন, আর যদি চা না খান তাহলে 0। আপনি চা খাবেন? এগ্রিমেন্ট মানে আপনি ঠিক আছে আমি খাবো, তুমি আমাকে দিবে, শিওর। মন্দির এখন মন্দির করতে হবে, মন্দিরে ট্রান্সেন্ডেন্টাল পর্যায়ে মোরালিটি ঠিক আছে, যখন সেটা ট্রান্সেন্ডেন্টাল পর্যায়ে চলে যাবে এটাই তো পরীক্ষা। এটা আসলে এটা কঠিন বুঝা, এই ধরনের কেস। আমাদেরকে বুঝতে হবে কৃষ্ণ হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল মোরালিটি, ঠিক আছে? আমরা যদি কৃষ্ণের মতো ট্রান্সেন্ডেন্টাল মোরালিটি করতে গিয়ে মেয়েদের সাথে রাতের বেলা নাচ দিই, না আমি ট্রান্সেন্ডেন্টাল মোরালিটি হবে, রাস্কেল লীলা হয়ে যাবে, রাস্কেল। হ্যাঁ, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, প্রভু ওখানে আরো বলছেন যে সমস্ত জায়গায় আপনি প্রচার করতে গেছেন ওখানে অন্য কোনো খাবার নেই, শুধু মাংসই আছে, আর কিছু পাওয়া যাচ্ছে না, আপনাদের বাঁচার জন্য আর কিছু নেই। সেরকম পরিস্থিতি যদি হয় এবং আপনার যদি ক্ষমতা থাকে ওই মাংসটাকে হজম করার, পাপটা হজম করার, দেন ইউ ক্যান প্রসিড, খেতে পারেন। কিন্তু যদি অন্য খাবার থাকে, অন্য ব্যবস্থা থাকে, কেন আপনি খাবেন? আর আপনার যদি মানে ওই ক্ষমতা না থাকে, যেমন শিবের ক্ষমতা আছে বিষকে হজম করার, কণ্ঠে ধারণ করার, আমাদের ক্ষমতা নেই, আমরা নকল করতে পারি না। আমাদেরকে বুঝতে হবে, পরিস্থিতি বুঝতে হবে, সবসময় সেরকম এক নিয়ম চলবে না। সেজন্য এই যে ঠিক আছে আমি যদি চা খাই 1 কোটি টাকা পাবো, কিন্তু আমি যদি চা না খাই হয়তো সে আরো 10 কোটি টাকাও দিতে পারে। আমি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। এখন হয়তো সে 1 কোটি টাকা নাও দিতে পারে। সে যদি দেখে যে আমি একজন এত নিষ্ঠাবান, এই যে স্পিরিচুয়াল অর্গানাইজেশন, এটা শুধুমাত্র কিছু বাইরের স্ট্রাকচারের উপর নির্ভর করে না। ধরেন আমরা একটা জুসের বোতল আছে, আমের জুস, ম্যাঙ্গো জুস বোতল আছে, কিন্তু ভিতরে কোনো জুস নাই, করলা, এখানে পানি আছে যেগুলো হচ্ছে করলা জুস, করলা জুস, এখন উপরে লেখা আছে ম্যাঙ্গো জুস। না আপনি বাইরে অনেক, না আমাদের বিশাল মন্দির আছে, কত কোটি টাকা, এত কোটি টাকা দিয়ে আমরা বানিয়েছি মন্দির, ভিতরে কি আছে? আমরা চা খাই, নেশা করি, সব আমরা করি, করলা জুস, বেলু, এত বড় মন্দির বানিয়ে, বুঝতে পারলেন?
স্ট্রাকচার ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড সাবস্টেন্স ইজ অলসো ইম্পর্টেন্ট। কাঠামো যেমন গুরুত্বপূর্ণ, ভিতরের জিনিসগুলোও গুরুত্বপূর্ণ। আমাদের এই সোসাইটিটা বহুপাত যখন প্রচার করেছেন, কোনো স্ট্রাকচার ছিল না, কোনো টাকা ছিল না, কিন্তু ওনার যে নীতি, বহুপাত আমেরিকা গিয়েও বৈষ্ণব পোশাকে ঘুরে বেরিয়েছেন। উনি চা খাননি, উনি এই নীতিগুলো, মিট ইটিং, এই নিয়মগুলো উনি পালন করেছেন, এবং সেজন্য এই সোসাইটিটা এত বড় হয়েছে। এই স্ট্রাকচার গুলো হয়ে যাবে অটোমেটিক যদি আমরা নীতিগুলো, প্রিন্সিপাল গুলো যদি আমরা ফলো করি। দেখেন, সেজন্য খুব গুরুত্বপূর্ণ যে এই যে পরীক্ষাগুলো, আমি একটা এক্সাম্পল দিলাম বোঝার জন্য, যেন এখানে এই ধরনের ঘটনা আমাদের সাথেও করতে পারে। জন্মাষ্টমী বিভিন্ন সময় আমরা ডোনারদের কাছে যাই, আমাদেরকে অনেক সময় ফল দেবে, অনেক সময় অনেক খাবার দেবে, তখন আপনি কতটুকু সৎ আছেন? ওরা যদি দেখেন না আপনি ঠিক আছে ফল দেবে, এমন না যে ও না এখন ওকে খুশি করার জন্য আমাকে খেতেই হবে। আমরা চাকর নই কারো, আমাদেরকে বুঝতে হবে আমরা কৃষ্ণের দাস, আমরা ওদের দাস নই। ওরা টাকা দিয়ে আমাদেরকে কিনে ফেলেনি। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লেকচার বসে আছে, ডোনার অনেক টাকা দেয়, উনি বলছেন কি তুমি টাকা দিয়ে কি আমাকে কিনে ফেলছো যে তুমি যা ইচ্ছা তাই করবে, কথা বলবে? বুঝা গেল? আমাদের প্রিন্সিপাল আমাদেরকে টিকিয়ে রাখতে হবে, প্রিন্সিপাল ঠিক থাকতে হবে, সাবস্টেন্স ঠিক থাকতে হবে, তাহলে অর্গানাইজেশন বাইরের কাঠামো অটোমেটিক হয়ে যাবে, অনেকে আসবে ধরে করার জন্য। সেজন্য হ্যাঁ ওরা ফল দেবে, আমরা ফল, হ্যাঁ ঠিক আছে মাতাজি দেন, আমরা মন্দিরে নিয়ে যাবো, আমরা বেশি দিন ভোগ লাগিয়ে সবাইকে দিয়ে আমরা খাবো। আমরা তো একা খাই না, আমরা হচ্ছে কুন্তি ফর্মুলা, আমরা একা খাই না, আমরা সবাইকে দিয়ে খাই। সেজন্য আমাদেরকে দেন, অসুবিধা নেই, আমরা সব ভোগ লাগিয়ে একসাথে আমরা খাবো। তাহলে আরো ওরা আরো বেশি ভাই, এটা এত সুন্দর, একসাথে খাই, আরো বেশি দেবে। হ্যাঁ আরো বেশি দেবে। ঠিক আছে, তাহলে এক নাম্বারটা কি ছিল ক্রাইটেরিয়া? দুই নাম্বার কি ছিল? তিন নাম্বার? চার নাম্বার হচ্ছে সাধনা স্ট্যান্ডার্ড, সাধনার মান। আমরা প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিসের স্ট্যান্ডার্ড কি? আমরা জব করছি, কিন্তু জবটার মানটা কতটুকু? বিভিন্ন ক্যাটাগরি, অনেকেই জব করে, জবের একটা কি আছে, মান আছে, লেভেল আছে। সেই লেভেল বা জবের মান উন্নত হচ্ছে কিনা, অন্তত আমরা নিষ্ঠা সহকারে, অপরাধগুলো বর্জন করে, না ঘুমিয়ে, আমরা মনোযোগ সহকারে শুনে আমরা জব করছি। তারপর মর্নিং প্রোগ্রাম, আমরা রেগুলার মর্নিং প্রোগ্রাম প্রতিদিন আসি কিনা, নাকি মাঝে মাঝে মনে হয় যে পৃথিবীর সব সুখ আমার কম্বলটার ভিতরে। প্রতিদিন তো করছি, একদিন মিস দিলে কি অসুবিধা আছে? বিশেষ করে বেসের বা ভয়েসের ক্ষেত্রে আমরা এগুলো তিনটে জিনিস আমরা খুব বেশি গুরুত্ব দিই। একটা বেস থেকে আমরা তিনটে জিনিস আশা করি। একটা হচ্ছে মর্নিং প্রোগ্রাম ঠিক থাকবে, স্ট্রিক্ট মর্নিং প্রোগ্রাম। দুই নম্বর হচ্ছে হেলথ ঠিক থাকবে, স্বাস্থ্য ঠিক থাকবে। তিন নম্বর হচ্ছে পড়াশোনা ঠিক থাকবে, একাডেমিক পড়াশোনা। কারণ আমরা জাগতিক মা বাবারা বা আত্মীয় স্বজন, ওরা কি দেখবে আপনাকে, না সে হৃষ্টপুষ্ট ভালো আছে, শরীর ভালো আছে, এরকম রোগ বেড়ে হচ্ছে না, এবং তার পড়াশোনার রেজাল্ট খুব ভালো, ভালো রেজাল্ট করছে, এবং একই সাথে সে কিছু আধ্যাত্মিক নীতিও করছে, সে খারাপ কিছু করছে না, খারাপ সঙ্গে যাচ্ছে না, খারাপ কাজ করছে না, সে ভালো কাজ করছে, সোসাইটির জন্য মঙ্গলজনক কিছু একটা করছে। এই তিনটে জিনিস ওরা খুব গুরুত্ব দেয় জাগতিক। সো এটা আমরা আশা করি যে বয়সের যারা মেয়ে তারা এগুলো অন্তত করবে। তো সাধনা মান মানে মর্নিং প্রোগ্রাম ঠিক থাকবে, জবের মান উন্নত হবে, যারা কম জব করে আস্তে আস্তে রাউন্ড বাড়বে, এবং সাধনা কার্ড ফিল আপ করবে সবাই। এবং সাধনা কার্ড শুধু ফিল আপ করবে না, শুধু ফিল আপ করেছে কিন্তু সব ফেল, সেরকম হলে হবে না। ফিল আপ করবে এবং আস্তে আস্তে মার্ক বাড়বে, অ্যাভারেজ মার্ক বাড়বে, এবং সেটা রেগুলার রিপোর্টিং থাকবে, সেটা রেগুলার চেক করা হবে, যার যার যেখানে প্রবলেম সেখানে সলিউশন দেওয়া হবে, এবং সলিউশনগুলো সে অ্যাপ্লাই করবে। সো এই হচ্ছে সাধনা স্ট্যান্ডার্ড। 5 নাম্বার হচ্ছে সার্ভিস অ্যাটিটিউড, সেবার মনোভাব তৈরি হচ্ছে। অনেক সময় দেখা যায় আমাদের ভয়েসগুলোতে অনেক গেস্ট আসে, অনেক সময় ব্রহ্মচারীরা আসে, অনেক সময় আশেপাশে নেইবার থেকে আসে, অনেক সময় আমাদের কাছে আসে, কিন্তু আমরা নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, বয়সে আসছে, আমার কি দরকার ওনার সাথে কথা বলার, ওনাকে একটু জল দেওয়ার, ওনার সাথে একটু বসার স্থান দেওয়ার, ওনাকে থাকার জন্য রুম দেওয়া, বিছানা দেওয়া, কি দরকার? আমি তো আমার চাপ, অনেক পড়াশোনা আছে, অনেক কাজ আছে,
উনি ঠিক আছে, এখানে অনেকে আছে, ওনাকে কেউ না কেউ দেখবে, এরকম যেন আমরা না করি। যখন আমাদের কাছে কোনো গেস্ট আসবে, আমাদের বুঝতে হবে যে অতিথি মান হচ্ছে নারায়ণ। তাদেরকে ঠিক আছে, আমরা অনেক ফ্যাসিলিটি দিতে পারবো না 5 স্টার হোটেলের মতো, কিন্তু অন্তত আমরা তাকে একটু বসার জন্য স্থান দিতে পারি, একটু এক গ্লাস জল দিতে পারি, একটু মিষ্টি মিষ্টি হাসি হাসি মুখে কথা বলতে পারি যতটুকু। যেমন কিছু এক্সাম্পল দিই, আমরা প্রসাদ পেতে বসেছি, আমাদের বেসে একজন ভক্ত সে প্রসাদ পাচ্ছে বা বয়সে, আরেকজন ভক্ত সে ওদিকে পড়াশোনা করছে। এখন এই যে প্রসাদ পেতে বসেছে, আশেপাশে কেউ নেই আর পয়সা কেউ নেই, সে তার কিছু অন্ন দরকার বা সবজি দরকার, সে বলছে প্রভু আমাকে একটু অন্য সবজি, না আমি এখন অনেক ব্যস্ত, হয় কিনা এরকম? তাহলে এটা সার্ভিস অ্যাটিটিউড না? তাকে গিয়ে একটু দেয়া দরকার। এরকম এটা কিছু কিছু ছোট ছোট আমি ঘটনা বলছি যেন আমরা বুঝতে পারি যে সার্ভিস অ্যাটিটিউডটা কিরকম। যখন কোনো নেইবার আসবে বা কোনো কেউ আসবে অতিথি, তাদেরকে আমরা সেবা করবো, এবং শুধু অতিথি না, আমাদের মধ্যে যারা আছে তাদেরকে আমরা সেবা করবো। কারো অনেকে পড়াশোনার হেল্প দরকার, তো যারা ভালো পড়াশোনা করে তারা পড়াশোনায় হেল্প করবে, হ্যাঁ, বা কেউ অনেকে জবে কষ্ট হচ্ছে, হ্যাঁ, তখন ওকে আর জবে এসে যেন ভালো জব করতে পারে, তখন তাকে স্পিরিচুয়ালি গাইড করা। অনেকের অনেক সমস্যা পারিবারিক, আমার পরিবারে এখন এই সমস্যা, অনেকে মরে যাবে, বাবা মা এসে আত্মীয় স্বজন মরে যাবে, দৌড়াদৌড়ি করতে হবে, আর একা ও যদি একা যায় তাহলে কি হবে? এখন যা আছে সব ছেড়ে দেবে, কারণ ওখানে সেরকম ওর পরিবেশ নেই। তো তখন এখান থেকে ওর সাথে কেউ যাওয়া, ওর সাথে যাওয়া, যেন সেখানে গিয়েও সে যেন এই নীতিগুলো পালন করতে পারে। বা অনেকে অসুস্থ হয়ে যাবে, হসপিটালে থাকবে, তখন ওকে হসপিটালে দেখতে যাওয়া, কিছু প্রসাদ নিয়ে যাওয়া, অথবা এখানে অসুস্থ হয়ে যেতে পারে, তাকে যে অসুস্থ হয়ে গেছে তাকে সেবা যত্ন করা, তার জন্য ওষুধ নিয়ে আসা, দেখাশোনা করা, এটা খুব দরকার। যখন আমি বুড়ো হব তখন আমি তো আরো বেশি অসুস্থ হবো, তখন কেউ আমার যত্ন নেবে না। তার চেয়ে ভালো যদি বিয়ে করি, অন্তত বউটা থাকবে, ছেলে মেয়ে থাকবে, আমাকে যত্ন নেবে, অন্তত এই পরিস্থিতি আর হবে না। বুঝতে পারছেন আমি কি বলছি? এই কারণ এই ছোট ছোট ঘটনাগুলো থেকে সে অনেক বড় বড় ডিসিশন নিয়ে নেবে, সেটা খুব ইম্পর্টেন্ট সার্ভিস অ্যাটিটিউড। তো এটার জন্য আরেকটা ঘটনা বলছে, হনুমান এবং কাঠবিড়ালি। যখন ব্রিজ তৈরি করছিল, ঘটনাটা আমরা সবাই জানেন, হনুমান কাঠবিড়ালি, তাহলে আমি আর বলছি না, জানেন না? মানে যখন ব্রিজ তৈরি হচ্ছিল সমুদ্রের উপর, তখন হনুমান বড় বড় পাহাড়, বড় বড় গাছ নিয়ে আসছিল বানানো, আর একটা কাঠবিড়ালি ছিল, সে কিছু সমুদ্রের তীর থেকে বালিগুলো নিয়ে নিয়ে ওই ব্রিজের উপর ফেলছিল। তো যে পথে হনুমান যাচ্ছিল, ওই কাঠবিড়ালি ওই পথে যাচ্ছিল। হনুমান দেখছে, আরে এটা আবার কি হলো, এটা যদি আমার পায়ের উপর পড়ে তো চাকরি হয়ে যাবে, এখন জীব হত্যা হয়ে যাবে, আমি ভক্ত মানুষ, জীব হত্যা মহাপাপ। ভক্ত হনুমান বলছে, এই কাঠবিড়ালি তুমি করছোটা কি? তোমার এই বালিগুলো ওখানে যে ফেলছে কি লাভ হবে? তোমার বালি দিয়ে ব্রিজ তৈরি হবে? তার চেয়ে বলো তুমি চুপচাপ থাকো, একদিকে দেখো, এই আমার পড়া হাঁটার কোথায় নড়াচড়া করো না, তুমি মরে যেতে পারো। ভগবান রাম এটা শুনতে পেয়েছে, রাম হনুমানকে ডেকেছে, এদিকে আসো। হনুমানকে ডেকে বলছে, দেখো তুমি মনে করছো যে আমি বড় বড় পাথর আনছি, গাছ আনছি, আমি অনেক বড় সেবক পেয়ে গেছি, সেরকম না। তো আমার কাছে তুমি যেরকম প্রিয়, ওই কাঠবিড়ালিও একই রকম প্রিয়, কারণ তুমি তোমার ক্ষমতা অনুসারে সেবা করছো, আর কাঠবিড়ালি ওর ক্ষমতা অনুসারে ওই সেবা করছে, দুজনেই আমার সেবা করছে। কাঠবিড়ালির ক্ষমতা আছে অল্প করে ভালো আনার, এই সে ওটা দিয়ে সেবা করছে, আর তোমার ক্ষমতা আছে বড় পাহাড় আনা, তুমি ওটা দিয়ে করছো, দুজনেই আমার সেবা করছে, আমার চেয়েও দুজনেই সমান। সেরকম আমাদের এখানে আছে, অনেকে আছে হনুমানের মতো অনেক ব্যাট সেবক, আর কেউ আছে কাঠবিড়ালির মতো অত ক্ষমতা নেই, ছোট ছোট পাওয়ার। তো আমাদেরকে বুঝতে হবে, আমাদের এখানে অনেক ধরনের ভ্যারাইটি আছে। এখানে চামেলি ফুল, মানে গন্ধরাজ আছে, সুগন্ধ, আবার অনেকে আছে অত সুগন্ধ নেই, যেমন এখানে যেমন দিয়েছে
ফুলের অত সুগন্ধ নেই। হ্যাঁ হ্যাঁ, গাঁদাফুল। তো বিভিন্ন ক্যাটাগরির ফুলের আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যদি কৃষ্ণকে আমরা ফুলের একটা মালা পরাই, সব গাঁদা ফুল, তাহলে এটা সুন্দর লাগবে? নাকি বিভিন্ন ফুল দিয়ে, রং বেরঙের ফুল দিয়ে, ভ্যারাইটি দিয়ে মালা গেঁথে সেটা যদি পরাই, তাহলে কোনটা সুন্দর লাগবে? সেরকম সব যদি আমি যদি চিন্তা করি না এখানে বেশি বয়সে যারা আছে সব আমার মতো হতে হবে, এরকম আমরা অনেক সময় চাই, আমি যেমন চাই সেরকম সবাই হোক, কিন্তু আসলে এটা সুন্দর লাগবে না। যখন ভ্যারাইটি থাকবে, বিভিন্ন চেতনার, বিভিন্ন মানসিকতার, বিভিন্ন ধরনের ব্যক্তি থাকবে, আরো বেশি সুন্দর লাগবে। সেজন্য আমাদেরকে বুঝতে হবে সবাই আমাদের মতো হবে না। এই জগৎটা তো বৈচিত্র্য, কিন্তু বৈচিত্র্যের মধ্যেও ঐক্য থাকবে। কেন? কারণ সুতো দিয়ে গাঁথা আছে, আর সুতোটা কি? কৃষ্ণ বলছে সূত্রে মণিগণায়, সুতোটা হচ্ছে আমি। সেজন্য এই সেবা মানসিকতা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে, আমি অনেক সেবা করি, প্রভু আমাকে সব সেবা করতে হয়, এইখানে এতগুলো ছেলে কেউ কিছু করে না, আমি সব করি, ভোগ লাগাতে হয়, রান্না করতে হয়, মুছতে হয়, রাস দিতে, সব আমি করি, কেউ কিছু করে না। ও এত বড় একটা ছেলে, এত বয়স হয়েছে, তো কিছু করতে পারে না। আমাদেরকে বুঝতে হবে সবাই হনুমান হবে না, কাঠ বিড়ালি এখানে থাকতে পারে, তাকে তার অবস্থান অনুসারে সম্মান দিতে হবে। সেজন্য রামচন্দ্র কি করেছিলেন? ওই কাঠবিড়ালিকে নিয়ে আদর করে দিয়েছিলেন পিঠের উপর। সেজন্য কাঠবিড়ালির, ওই প্রজাতির কাঠবিড়ালির পিঠে এখনো দাগগুলো, 3টা দাগ আছে। তারপর এটা গেল সার্ভিস অ্যাটিটিউড। 6 নাম্বার হচ্ছে নেচার। নেচার মানে স্বভাব। স্বভাব মানে আমাদের এটা ওই একটু করে বলে দিয়েছে তার মধ্যে, সেবা মানসিকতার মধ্যে। এখানে বিভিন্ন পরিবার থেকে আমরা এসেছি, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, বিভিন্ন কালচারে আমরা বড় হয়েছি, এবং সেই মেন্টালিটি গুলো নিয়ে আমরা এখানে এসেছি। এবং আমরা আমাদের যেই ব্যাকগ্রাউন্ড, যে কালচার আমরা বড় হয়েছি, আমরা চাচ্ছি সেই কালচারটা এখানে ভিতরে ঢুকিয়ে দিতে। আমরা চাই এখানে সেই কালচার হোক, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে সেটা অনেক কঠিন। এখানে বহুপদের একটা কালচার আছে, সোসাইটির একটা কালচার আছে, সেটার সাথে বিভিন্ন ইন্ডিভিজুয়াল ব্যক্তির কালচার যখন সংঘর্ষ হয়, ওর কালচার আমার কালচার মিলে না, আমি একটু হাসি খুশি, হা হা হা, যার সাথে কথা বলে শুধু হাসি, আরেকজন আছে কথা বলে, আরেকজন আছে সে শুধু মানে হ্যাঁ হাম করে, ইয়েস, মজা করতে ভালো লাগে। আরেকজন আছে সে খেতে খুব ভালো লাগে, আরেকজন আছে ওর ঘুমটা খুব প্রিয়। বিভিন্ন ধরনের হ্যাঁ সেজন্য আমাদেরকে বুঝতে হবে যে নেচার, সবার আলাদা আলাদা নেচার আছে, এবং যার যেটা নেচার ওকে ওটা সম্মান দিতে হবে। ওই সম্মান, আর আমাদেরকে বুঝতে হবে এক এক ব্যক্তির এক এক নেচার, কেউ ইন্ট্রোভার্ট, কেউ এক্সট্রোভার্ট। তো যার যেটা নেচার আমাদেরকে ওটা সহ্য করতে শিখতে হবে। আমাদেরকে বুঝতে হবে ওর নেচারটা হচ্ছে এটা, ওটা আমি সহ্য করবো, যদিও সেটা আমার প্রিয় নাও হতে পারে। আমি ফর এক্সাম্পল, কিছু কিছু ভাগবত পাঠ, যারা মানে ভাগবত পাঠ দেয় মন্দিরে, কিছু কিছু বক্তা আছে যারা মানে তাৎপর্য যেটা বলেছেন ওটার আশেপাশেও নেই, বিভিন্ন কিছু বলে, কিন্তু বলে কি ও আমি এরকম কষ্ট পেয়েছি, আমার এরকম মনে হচ্ছে, এই জায়গাতে এরকম ঘটেছে, আমার সাথে ওর সাথে এরকম হয়েছে, এগুলো নিয়ে সব বলে, মানে যেটার সাথে প্রভুপাদের কথার সাথে কোনো সামঞ্জস্য নেই। আবার কিছু কিছু বক্তা আছে ওরা কি করে মিক্স বলে, কিছু আমারও বলে, কিছু ওরও বলে, প্রভুপাদেরও বলে, এরকম করে মিক্স করে। আর কিছু আছে প্রভুপাদের কথাটাকে এক্সপ্লেন করে। বিভিন্ন ধরনের ব্যক্তি আছে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে আমাদেরকে কিরকম হতে হবে। আমরা ভারবাহী হলে চলবে না, সারগ্রাহী হতে হবে। কৃষ্ণ হচ্ছেন ভবগ্রাহী আর বক্তা হচ্ছেন সারগ্রাহী। আমি একটা ঘটনা বলি, মানে একটা গল্প, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী করে বলেছেন এই গল্প। গুরুদেব এসেছে শিষ্যের বাসায়, শিষ্য অনেক আইটেম রান্না করেছে, অনেক সুস্বাদু, গুরুদেবকে খেতে দিয়েছে। গুরুদেবের খাওয়া শেষ পর্যায়ে গুরুদেব বলছে আমাকে একটা হরিটকি দাও। হরিটকি কেন খায়? হরিটকি খেলে মুখ শুদ্ধি হয়, বা এটা
শাস্ত্রে এটা ভালো জিনিস। তো হ্যাঁ, এখন হরিডকে সব চিনেন তো না? গুরুদেব বলতে আমাকে একটা হরিডকে দাও, শিষ্য হরিডকে আনতে গেছে। তো শিষ্য এটা ফল, ফলের চামড়াটাও ফেলে দিতে হবে, ফলের যেটা মানে খোসা, কারণ ওটা তো খাই না, ফলের তো আমরা খোসাটা ফেলে দিয়ে ভিতরটা খাই। তো শিষ্য কি করেছে, হরিডকের যে বাইরের আবরণ এটা ফেলে দিয়েছে আর বিচিটা নিয়ে গেছে, গুরুদেবকে দিয়েছে। গুরুদেব কি রে, এটা কি জিনিস, এটা কি আনলি? না গুরুদেব, এটা হরিডক কি, আপনি হরিডকে 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 কোথায়, এটা আবরণটা কোথায়? মানে গুরুদেব এটা তো, এটা খোসা তো আমরা খাই না, খোসা তো ফেলে দিতে, ফলের খোসা তো ফেলে দিতে হয়। এটা গাদা, হরিডকের ভিতরেরটা খাই না, হরিডকের বাইরেরটা খাই দিতে হবে। এখন যাক শিষ্য শিখেছে, মানে মানে বাইরেরটা খেতে হয়, ভিতরেরটা ফেলে দিতে হয়, এটা শিখেছে। পরের দিন আবার গুরুদেবকে খাবার দিয়েছে, গুরুদেব খেয়েছে। খাওয়ার পরে গুরুদেব বলছে, যাক ওটা কালকে হরিটুকু বলছে বেচারা গন্ডগোল করে দিয়েছে, আজকে আর হরিটুকু বলবো, ঠিক আছে তুমি একটা এলাচ নিয়ে আসো, এলাচ এলাচ নিয়ে আসতে বলছে। তো শিষ্য তো মাথায় ঘুরছে, গুরুদেব কালকে শিক্ষা দিয়েছে কি, এখন সে কি করেছে, এলাচের বাইরের কোষাটা ফেলে দিয়েছে, এলাচের বাইরের কোষাটা রেখে দিয়েছে, আর ভিতরে বিচি। এলাচের কোনটা খাই আমরা জানাই, ভিতরের বিচিটা আমরা খাই, কারণ ওটাই হচ্ছে শক্তি, ওটাই পাওয়ারফুল, ওটা খেলে হজম হয়। তো সে কি করেছে, বিচিটা, কারণ কালকে গুরুদেব বলেছে ভিতরটা ফেলে দিতে হয়, সে ভিতরের বিচিগুলো সব ফেলে দিয়েছে আর কোষাটা নিয়ে গেছে গুরুদেবের কাছে। গুরুদেব গুরুদেব বলছে, আরে করেছিস কি রে, এলাচের কোষা কেউ খায়, এলাচের বিচিটা সবাই ভিতরেরটা খায়। গুরুদেব আপনি এটা কি বলছেন, কালকেই তো আপনি আমাকে শিক্ষা দিলেন যে ভিতরটা ফেলে দিতে হয় আর বাইরেটা খেতে হয়। বলছে, আরে গাধা, তুই হচ্ছে একটা ভারবাহী, তুই হচ্ছে পশুর মতো, তুই বুঝতে পারিসনি ঘটনা কি। বৈষ্ণব এরকম ভারবাহী হলে হবে না, সারগ্রাহী, টেক দ্য এসেন্স, সার বস্তুটা গ্রহণ করবে। যদি হংসকে দুধ এবং জল মিক্স করে দেওয়া হয়, সে ক্ষিপ্তে কোনটা গ্রহণ করবে? সেরকম আমাদের বিভিন্ন মেন্টালিটির ব্যক্তি এখানে থাকবে, তাদের এক একটা স্বভাব আছে, এক একটা নেচার আছে, এক একটা তাদের সংস্কৃতি আছে, যেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, চাইলেও অনেক কঠিন পরিবর্তন করা, কারণ ওটাই ওর সংস্কৃতি, ওভাবে ও ছোট থেকে বড় হয়েছে। হ্যাঁ, সাইকোফিজিক্যাল নেচার আছে। তা আমাদেরকে কি করতে হবে, আমার যদি ভালো নাও লাগে ওটা সহ্য করতে হবে। ঠিক আছে, কিছু কিছু ব্যক্তি এরকম ভাগবত কথা ওর মতো করেও বলবে, আমাকে কি করতে হবে, ওর থেকে যেগুলো যেগুলো ভালো জিনিস, দুধটা গ্রহণ করতে হবে, সারটা গ্রহণ করতে হবে, আর যেগুলো নোংরা ওগুলো ডাস্টবিন দিতে হবে। এই যে মেন্টালিটি, নেচার আমাদেরকে বুঝতে হবে, এক একজনের নেচার এক এক রকম। এবং অনেক সময় যদি আমার সেটা প্রিয় নাও হয়, ওর হয়তো একটা নেচার আছে যেটা আমার প্রিয় না, অনেক সময় আমার প্রিয় না হলেও সেটা যদি কৃষ্ণের প্রিয় হয়, সেটা যদি সোসাইটির জন্য ভালো হয়, অন্য ভক্তদের জন্য ভালো হয়, তাহলে আমরা সেটাকে উৎসাহ দেব। তাহলে 1 নাম্বার কি ছিল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার একাডেমিক্স। একাডেমিক্স মানে প্রাতিষ্ঠানিক পড়াশোনার ফলাফল, একাডেমিক্স মানে পড়াশোনার ফলাফল। একটা বয়সের অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমরা বয়সে ওঠার মেইন উদ্দেশ্যটা কি, আমাদের আধ্যাত্মিক জীবনও সুরক্ষিত থাকবে, জাগতিক পড়াশোনা সুরক্ষিত পিলার। যদি এরকম হয় যে আমাদের পড়াশোনার ফল অত্যন্ত খারাপ হচ্ছে, তার মানে বুঝতে হবে কিছু একটা গন্ডগোল আছে। আমরা যার পড়াশোনার গন্ডগোল হচ্ছে তার আধ্যাত্মিক লাইফও গন্ডগোল হবে, শিওর। সেজন্য ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স, দুটা ব্যালেন্স করা যদিও অনেক সময় ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। তো সেজন্য পণ্ডিত কেউ বলেন যে যে পাত্রটা তাড়াতাড়ি গরম হয়ে যায় সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। অনেক সময় আমরা এত ভাব চলে আসে, এত ভক্তির সমুদ্রে আমরা ডুবে যাই, কিন্তু সেই ভক্তিটা হচ্ছে কি আবার কিছুক্ষণ থাকে, এরপর আবার কোথায় হাওয়া হয়ে যায়। অনেক সময় এরকম ইমোশন আমাদের মধ্যে চলে আসে বিভিন্ন বিষয়ে, মনে হয় তো জড়বিদ্যা সব মায়ার বৈভব, তোমার মননে বাধা।
অনিত্য সংসারে মোহ জন্মিয়া জীবকে করে গাধা। গাধা গাধা, সব মায়ার বৈভব, সব মায়া। পড়াশোনা আমরা করি না রেগুলার, যদিও সাধনা কাটা আমাদের আছে 2 ঘন্টা প্রতিদিন করতে হবে, পড়াশোনা করতে দিই আর রেজাল্ট খারাপ হয়, যখন আমরা বলি না আমরা গাধা হচ্ছি না, আমরা ভালো হচ্ছি, মানুষ হচ্ছে। যখন এমন পরিস্থিতি আসবে, যখন একটা ঢেউ আসবে, তখন আমরা চিন্তা করবো যে এই ইস্কনে এসে আমার পড়াশোনা গেল, এখন আবার এইগুলো এই ইস্কনকে বাদ দিয়ে এগুলো করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ যে দুটা ব্যালেন্স করতে হবে। যদি আপনি ব্যালেন্স করতে না পারেন, যারা ব্যালেন্স করতে পারে তাদের থেকে হেল্প নিন। অনেকে আছে যারা ভালো ব্যালেন্স করতে পারে। আমি দেখলাম রাঘব কীর্তন খুব সুন্দর, খরচ সুন্দর, রেজাল্ট ভালো, আধ্যাত্মিক লাইফও ভালো, এখন সুন্দর চাকরিও করছে ভালো। হ্যাঁ, 2-4 বছর চাকরি করে টাকাগুলো মা বাবাকে দিয়ে আশ্রমে জয়েন করবো, সোসাইটির জন্য অনেক কিছু করতে পারবো। আমরা এই ধরনের ব্যক্তি চাই, এক্সাম্পল আর। 8 নম্বর, কনফিডেন্স ইন কৃষ্ণ। 8 নম্বর হচ্ছে কনফিডেন্স ইন কৃষ্ণ। কনফিডেন্স ইন কৃষ্ণ মানে যে এনথুজিয়াজম, উৎসাহ আমাদের কতটুকু আছে। উৎসাহ যখন কোনো সেবা আসে তখন কত আমরা উৎসাহী হই, নাকি মনে হয় বিশাল একটা বোঝা মাথায় চাপিয়ে। অনেক সময় রান্না হয় আর আমাদেরকে রিকোয়েস্ট করা হয় একটু বুকটা লাগিয়ে দাও, তখন আমরা বলি আমি তো পূজারি না, আমি কেন বুক লাগাবো, বা আর কেউ নেই, আমাদেরকে সবগুলো করতে হচ্ছে, তখন আমাদের ফিল হয় যে এতগুলো আমাদের করতে হচ্ছে, আমি কি এগুলোর জন্য আসছি কেন। তো এরকম আমাদের উৎসাহটা ডাউন হয়ে যায়। আবার অনেক সময় আমরা তুলনা করি, ও এত পড়াশোনা করছে, আমি এত পড়ি না, আমি ভালো। তারপর ও কিছু মনে রাখতে পারে না, শ্লোক একটা একদিন করলো মুখস্থ থাকে, আমি একদম মুখস্থ করতে পারি। ও কোনো রান্নার রও জানে না, আমি না থাকলেও খেতেই পারবে। সেরকম বিভিন্ন রকম আমরা তুলনা করি, আনহেলথি, অসুস্থ তুলনা। এই ধরনের তুলনাগুলো অত্যন্ত ক্ষতিকর। এগুলোকে বলা হচ্ছে ক্যান্সার। ক্যান্সার, 4 ক্যান্সার, 4C। 4C কি কি? কমপ্লেন, ক্রিটিসিজম, কম্পারিজন। এই 4টা জিনিস আছে ক্যান্সার। ক্যান্সার অফ মাইন্ড, মনের ক্যান্সার, দেহের ক্যান্সার, মনের ক্যান্সার। এই 4টা জিনিস বাদ। হ্যাঁ ঠিক থাকবে, অনেক সময় ভক্তদের মধ্যেও একটা প্রতিযোগিতা হয়, সেটা হচ্ছে কৃষ্ণকে তার থেকে বেশি কে সন্তুষ্ট করতে পারে। কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য অনেক সময় প্রতিযোগিতা হতে পারে, কিন্তু নিজেকে সন্তুষ্ট করার জন্য যেন প্রতিযোগিতা। চিন্ময় জগতেও প্রতিযোগিতা আছে, রাধারানী এবং চন্দ্রাবলী তাদের মধ্যে, সেরকম একটা ভালো কৃষ্ণকে সন্তুষ্ট করতে হবে। কিন্তু যদি নিজেকে সন্তুষ্টের জন্য হয় তাহলে সেটা বিপদ। তারপর আরেকটা জিনিস কনফিডেন্স ইন কৃষ্ণ, সেটার মধ্যে সেটা হচ্ছে যে স্টেডিনেস। স্টেডিনেস মানে হচ্ছে বিভিন্ন রকম কঠিন পরিস্থিতিতে নিজেকে আমরা স্থির রাখতে পারছি কিনা, স্ট্যাবল কিনা, স্ট্যাবল স্থির কিনা, কঠিন পরিস্থিতির মধ্যেও অবিচল কিনা, আমাদের যে প্রিন্সিপাল গুলো আমরা মানছি কিনা কঠিন পরিস্থিতির মধ্যে। এবং বোল্ডনেস ইন প্রিচিং, এবং প্রচার করার সময় একদম বোল্ড, সাহসের সাথে বলছি। এমন না যে আমাদেরকে কিছুটা লুকাতে হবে। হ্যাঁ, খাইও মাগুর মাছের জল, সূর্যের অমনির গোল, চাঁদ বদনে রোহিতস্য কাতালস্য মৎস্যরা বেরিশস্য চৈব, ওই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষস্য। 6টা হচ্ছে নিরামিষ। রোহিতস্য কাতালস্য মৎস্যরাজ ইলিশস্য চৈব, কই কই মাগুর চিতলস্য ষষ্ঠ মৎস্য নিরামিষস্য। গঙ্গা ফল। এই যে প্রিন্সিপালটাকে আমরা কি করে দিচ্ছি, ডাইলিউট করে দিচ্ছি, এটাকে তরল করে দিচ্ছি, দুধের সাথে কি মিশাচ্ছি, জল মিশাচ্ছি, এটা ঠিক না।
পিওর জিনিস, খাঁটি জিনিস। সেজন্য তো ব্যাসদেব কে নারদ মুনি কি করছেন, তিনি তিরস্কার করছেন যে তুমি অনেক পুরাণ বেদ অনেক কিছু লিখেছো, কিন্তু মানুষকে আরো বেশি এগুলো যারা এগুলো করে ওরা আরো বেশি উৎসাহিত হবে এই কর্মকাণ্ড জাগতিক কাজগুলো করার জন্য। তুমি ভগবানের নির্মল মহিমা কীর্তন করো না, সেজন্য তুমি কি করো, শুধু পিওর জিনিস খাঁটি গিয়ে বাজা লাড্ডু বিক্রি করো, পোড়া তেলে ভাজা 5 টাকা দামে সস্তা লাড্ডু বিক্রি করো, লাড্ডু যারা খাবে সব পেটে দাঁড়িয়ে হবে। তার থেকে ভালো কি গিয়ে বাজা শুদ্ধ খাঁটি জিনিস বিক্রি করো, যদি একটু দাম বেশি হবে কিন্তু যারা আসবে সলিড কাস্টমার আসবে। 9 নাম্বার স্কিল মানে হচ্ছে দক্ষতা। যে বয়সে ওঠার পর আমাদের অনেক কিছু আমরা জানতাম না, যেমন আমরা শেভ করতে জানতাম না, রান্না করতে জানতাম না, মৃদঙ্গ বাজাতে জানতাম না, এবং অনেক সুন্দর স্লাইড বানাই, ভিডিও কাটা, ভিডিও এডিটিং, অনেক কিছু জানতাম না। কিন্তু সেগুলো এখন আস্তে আস্তে জানছি কিনা, সেই স্কিলগুলো আমরা আস্তে আস্তে ডেভেলপ করছি কিনা, এটার দ্বারা বোঝা যাবে আপনাদের উন্নতি হচ্ছে কিনা। এই স্কিলগুলো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, না পারলে যারা পারে ওদের থেকে হেল্প নিতে হবে। স্কিলগুলো ডেভেলপ হচ্ছে। আমরা আগে বন্ধু কীর্তন করি, এখন করতাল একটা দূরিয়ে হ্যাঁ, ভালো না লাগলে কণ্ঠ যদি বাংলা হয় গাইতে হবে, শিখুন। মঙ্গলাদি আমাদের তো অনেক সময় বলো মঙ্গলাদি গান আজকে আপনি নতুন প্রভু আপনি গান মঙ্গলাদি, আমি তো জানি না, না জানলে কি হলো, অন্তত বইগুলো দেখে দেখে হলো শিখতে হবে, স্কিলগুলো শিখতে হবে। এবং এটার দ্বারা বোঝা যাবে আমাদের উন্নতি হচ্ছে। যখন আপনি বাইরে যাবেন, বিশেষ করে 4টা স্কিল এগুলো শিখে রাখা দরকার। একটা হচ্ছে কি, রান্না শিখে রাখতে হবে, অন্তত নিজে চলার মতো। যদি এমন অনেক সময় হবে কেউ রান্না করার নেই, আপনাকে নিজে রান্না নিজে করে দেখা হবে। রান্না যতটুকু আপনার নিজে বাসার মতো রান্না করা শিখে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে রেডিওশিপ। বেসিক রেডিওশিপ শিখে রাখতে হবে, মুখ লাগানো, আর স্নান করানো এবং ড্রেসিং করা, বেসিক শিখে রাখতে হবে। আর আরেকটা হচ্ছে কি, ক্লাস দেওয়ার। বিভিন্ন জায়গায় গেলে ধরেন কেউ আপনি ঢাকা গেলেন, ঢাকার বয়সে আপনি পরীক্ষা দিয়ে জন্য বাসের পরীক্ষা দিয়ে ওরা যখন জানবে কোথেকে এসে চট্টগ্রাম, ইলেকট্রিসিটি অনেক ভালো, হ্যাঁ প্রভু এবার ক্লাস কথা শুনে আমরা এত ভয় পেয়ে যাই, কি যে বলবো তার থেকে বরং পালিয়ে যাই। সেজন্য এটা শিখতে হবে। ঠিক আছে, আপনি অনেক ভালো বলতে পারেন না, যা আপনি ফিল করেন। আপনি তো এমন না যে কিছু জানেন না, হাওয়া গোবা সেরকম না। ইসকনে সব বক্তাই মোটামুটি বসিয়ে দিলেই হবে, রেকর্ডারের মতো কিছু বের হবে। সবাই মোটামুটি ক্লাস দিতে পারে, ইসকনে এসে সবাই বড় বড় লেকচারার করে। সেজন্য অসুবিধা নেই, শিখে রাখুন, শিখুন, দরকার আছে। আরেকটা কি, কীর্তন। অন্তত বেসিক কিছু সুর, তাল, করতাল, কিছু মৃদঙ্গ ঠিক আছে, বেসিক। যেমন হারমোনিয়ামের একটা শিখে গেছে, দোকানে যাই একটাই বাজায়, এত সুন্দর মনে হয় যে ভাই খুব ভালো, একটাই শিখেছে। পন্ডিত এরকম একটা শিখে রেখেছে, ওইটাই সবসময় বাজায়। বেসিক কিছু শিখে রাখতে হবে যেন চালানো যায়, কন্টিনিউ করা যায়। আর তাহলে 1 নাম্বার কি ছিল, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, লাস্ট হচ্ছে স্মার্টনেস লেভেল। স্মার্টনেস লেভেল এখানে বলা হচ্ছে যে সে অনেক সময় আমাদের কৃষ্ণ ভগবানের প্রিন্সিপালটা হচ্ছে ফ্লেক্সিবল। এমন নয় যে এটা ঘোরামি না। অনেক সময় অনেক কিছু আমরা ফলো করলেও সব কথা সবাইকে সবসময় বলা যায় না। যেমন একটা কলেজের স্টুডেন্ট, সে 2 মালা জব করে, সে এসে আপনাকে বলছে প্রভু এখন আমার কি হবে। সে বলছে আমি যে আমিষাহার করছি আবার জব করছি, এটা জব করলে তো পবিত্র মালা, এটা পবিত্র, তাহলে এটা যে ধরছি এটা আমার পাপ হচ্ছে না? কি সলিউশন দেব? হ্যাঁ, এখন না প্রভুপাদ বলছে মেডিটেটিং, মাংসাহার হচ্ছে পাপময় জীবনের স্তম্ভ, এখানে কলি অবস্থান করে, অবশ্যই ত্যাগ করতে হবে।
এটা বলবেন? হ্যাঁ, সব করো, কোনো অসুবিধা নেই। মহাপ্রভু বলছেন কি, নিয়মিত স্মরণে ন কাল, কোনো কাল নিয়ম বিধি বিচার নেই। যে কেউ সূচি অসুচি, সময় অসময় সব সময় জপ করতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো হরিনাম এত পবিত্র যে, যেমন বড় বড় পাপী ব্যক্তিরা অজামিলের মতো, তারপর রত্নাকর দস্যুর মতো, ওরা কত পাপী ছিল, তুমি তো অত পাপী না, ওদের থেকে ভালো আছো, ওরা পর্যন্ত শুদ্ধ হয়ে গেছে, তাহলে তুমিও করো। এই ধরনের আমরা বলি। সেজন্য আমাদেরকে বুঝতে হবে এইটা ফ্লেক্সিবল হতে হবে, মানে স্থানকাল পরিস্থিতি অনুসারে কখন কোথায় কি ধরনের আচরণ করতে হবে। এই যে ম্যাচিউরিটি, পরিপক্কতা, এটা আমাদের মধ্যে আস্তে আস্তে গ্রো হচ্ছে কিনা, এই ম্যাচিউরিটিটা আসতেছে কিনা, এটা দ্বারা বোঝা যাবে আমরা কতটুকু উন্নত হয়েছি। বিভিন্ন কঠিন পরিস্থিতি যখন আসবে, তখন এমন একটা সিদ্ধান্ত নিয়ে, যেটা সাপও মরবে লাঠিও ভাঙবে না, মানে ধরি মাছ নাচুই পানি। এই যে ডিসিশন মেকিং পাওয়ার, উপযুক্ত ডিসিশন উপযুক্ত সময়ে। যেমন ডাক্তারের কাছে অনেক রোগী আছে, কিন্তু ডাক্তার কি সবাইকে একই ওষুধ দেয়? একই প্রেসক্রিপশন দেয় না, আলাদা আলাদা ব্যক্তির জন্য আলাদা আলাদা ওষুধ, আলাদা আলাদা প্রেসক্রিপশন। সেরকম আমাদের সাথে অনেকে পরিচিত হবে, অনেকে আসবে আমাদের সাথে, কিন্তু সবাইকে একই ওষুধ দিলে হবে না। হ্যাঁ, যার যার যে প্রবলেম, ওই প্রবলেম অনুসারে ওই ধরনের প্রেসক্রিপশন দিতে হবে, বুঝা গেল? সেজন্য এইটার জন্য এটা একটা ম্যাচুরিটি দরকার আছে, এবং এই ম্যাচুরিটি, এই ডিসিশন মেকিং পাওয়ার গ্রো হচ্ছে কিনা, এটার দ্বারা বোঝা যাবে আমরা কত উন্নত হচ্ছি। এবং আরেকটা পয়েন্ট এই সেম, এটা হচ্ছে যে ডাজ হোয়াট হি টোল্ড, মানে অথরিটি যেটা বলবে ওটা সে করবে। যেমন মোহনবাবু এবার রাম কথাতে অনেক অনেক সুন্দর করে ব্যাখ্যা করেছে যে, যদি আমরা বড়জনদের কথা, গুরুজনদের কথা শুনে চলি, অনেক সময় আমাদের ভালো নাও লাগতে পারে শুনলে। যেমন রসরথ, উনি খুব কষ্ট পাচ্ছেন রামকে বিশ্বামিত্রের সাথে দিতে, কিন্তু দেওয়ার ফলে কি হলো, কতগুলো সেরকম অনেক সময় অথরিটি আমাদেরকে অনেক কিছু বলবে, যেটা আমাদের অনেক কষ্ট হবে, না এটা তো আমার কষ্ট লাগছে, এটা কিভাবে হবে। কিন্তু যদি আমরা ঠিক ঠিক করি, তাহলে কি হবে, আমরা বুঝতে পারবো আমাদের কত বড় কল্যাণ হয়েছে। তো সেজন্য এই ডাজ হোয়াট ইজ টোল্ড, যা বলেছে অথরিটি থেকে, সেটা যেন আমরা করি। এই 10টা পয়েন্ট। এক নাম্বারটা কি ছিল? এসকিউ মানে কি? স্পেসিফিক মানে কি? ফিলোসফি, স্ট্রং ফিলোসফি, সিনসিয়ার প্র্যাকটিস, সিদ্ধান্ত। 2 নাম্বার কি? হেল্প মানে কি? খাওয়ার ঘুম আহার বিহারস্য, যতটুকু প্রয়োজন ততটুকু খাবেন, যতটুকু প্রয়োজন ততটুকু ঘুমাবেন, দিনের বেলা কম ঘুমাবেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন। 3 নাম্বার হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার মানে কি? ব্যাড হ্যাবিট গুলো যাচ্ছে কিনা। 4 নাম্বার সাদা স্ট্যান্ডার্ড মানে কি? মর্নিং প্রোগ্রাম রেগুলার কিনা, তারপর মানে কি? নেইবার কেয়ার, অসুস্থ ব্যক্তি হয়ে গেলে আমাদের আশেপাশের ব্যক্তিদেরকে সেবা করা, স্টুডেন্ট কেয়ার, তুলসী কেয়ার অলসো, এবং অনেক ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, তারপর নেচার। নেচার মানে কি বলছিলাম? প্রকৃতি থাকবে, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে থাকবে, কি করতে হবে আমাদেরকে? থাকবে, বিভিন্ন ফুল থাকবে, সব ফুল একসাথে থাকলে সুন্দর লাগবে। সেজন্য আমার ভালো না লাগলেও অনেক কিছু সহ্য করতে, হ্যাঁ, ভারবাহী সারগ্রাহী। আমরা কোনটা হবো? তারপর ছাত্রনম উদ্যয়নম, এটা হচ্ছে তপস্যা। তারপর 8 নাম্বার কনফিডেন্স মানে কি?
অবিচল থাকা, কঠিন পরিস্থিতিতে উৎসাহ থাকা, আত্মবিশ্বাস, বোল্ডনেস। তারপর স্কিল স্কিল মানে কয়টা? কি কি? চারটা কি কি? ক্লাস, আর লাস্ট স্মার্টনেস। স্মার্টনেস লেভেল মানে কি? হ্যাঁ, ম্যাচিউরিটি। আরেকটা কি? ডিসিশন মেকিং পাওয়ার। আরেকটা কি? আর লাস্ট ওয়ার্ড ইজ তা বলেছি সেটা জানি আমরা। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে সেজন্য অনেক সময় আমাদের জেনারেল পলিসি হবে প্রতিদিন আমরা ম্যাটেরিয়ালটাও করবো, স্পিরিচুয়ালটাও করবো, পড়াশোনাও করবো, স্বাস্থ্যের জন্য আমরা কাজ করবো, একই সাথে স্পিরিচুয়াল আমরা করবো। অনেক সময় কি হবে, কিছু কিছু কারণে, যেমন 3 দিন আপনি রামকথায় গেছেন, 3 দিন রামকথাতে যাওয়ার ফলে আপনার ম্যাটেরিয়াল কিছু একটু ডাউন হয়ে গেল, বা আপনার পড়াশোনা একটু ক্ষতি হলো, টিউশনে যেতে পারলেন না, এই ধরনের যদি হয়, আমাদের কি করতে হবে, পরে একটা টাইম বরাদ্দ করতে হবে 1-2 দিন। এই 1-2 দিন যে পড়াটা আমি এই 3 দিন করতে পারিনি রামকথার জন্য, 1-2 দিন আমি শুধু বরাদ্দ রাখবো এই শুধু পড়ার জন্য, মানে যেটা বাদ হয়ে গেল ওটাতে খাবার করার জন্য, বুঝলেন? আর কিছু কিছু পলিসি আমি বলবো ফলো করার জন্য, বিশেষ করে বয়স গ্রুপে যারা স্টুডেন্ট, তারা আপনারা কিছু কাজ করতে পারেন। সেটা হচ্ছে যে আপনারা স্টাডি কন্টেস্ট চালু করতে পারেন। স্টাডি কন্টেস্ট মানে একসাথে কয়েকজন বক্তা একসাথে পড়তে বসবে, হ্যাঁ একসাথে আগে থেকে সিলেক্ট, এই 2 ঘন্টা আমরা পড়বো, এটা একটা প্রতিযোগিতা। এই 2 ঘন্টা তুমি এই বইটা পড়বে, যে যার বই পড়বে, ও ওর বই পড়বে, 2 ঘন্টা পড়বে, আপনি আপনার বই পড়বেন, 2 ঘন্টা পড়বে। 2 ঘন্টা পরে তুমি আমার পরীক্ষা নেবে, আমি তোমার পরীক্ষা নেব। জিজ্ঞেস করবো এটা মানে কি, ওটা মানে কি, ওটা মানে কি, ওটা মানে কি, ও বলবে, ও আটকে যাচ্ছে কিনা, ও বুঝতে পারবে তখন। এরকম যদি হয়, যেহেতু অনেকে বসছে একসাথে পড়ার জন্য, একটা স্পিরিট কাজ করবে পড়াশোনা করার জন্য। এরকম আরেকটা হতে পারে, সেটা হচ্ছে কি মাঝে মাঝে কয়েকদিন মানে ক্যাম্পের মতো করা যেতে পারে, ক্যাম্প, ছোট ছোট ক্যাম্প, স্টাডি ক্যাম্প। মানে এই 3 দিন আমরা শুধু যারা বয়সের সদস্য আছে আর কোনো কাজ নাই, আর কোনো লোড নাই, শুধু পড়াশোনা। বিশেষ করে পরীক্ষার কিছুদিন আগে যদি এরকম ক্যাম্প করা হয়, মানে শুধু পড়াশোনা, তাহলে অনেকগুলো পড়া যেগুলো আমরা কমপ্লিট করতে পারিনি, অনেক ইজিলি আমরা অনেক, অন্তত পুরোটা না পারি, অনেক কিছু রিকভার করতে পারি। সে ধরনের কিছু পলিসি ফলো করা যায় যেন রেজাল্ট আমাদের ভালো হয়। আর যারা ভালো ব্যালেন্স করতে পারে, আমি হয়তো ব্যালেন্স করতে পারছি না, যারা ভালো ব্যালেন্স করতে পারছে তাদের থেকে জিজ্ঞেস করতে হবে কিভাবে পারো, কিভাবে তোমার সূত্রটা কি, সাফল্যের সূত্রটা কি, আমার জন্য কি সলিউশন দেয়, থেকে গাইডলাইন। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। কারাগারে যাবে